তিনি আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য যাবতীয় যা কিছু করা দরকার তার ফাউন্ডেশন তৈরি করেছেন। আমাদের দেশে ছাপাখানার তো অভাব নেই। তিনি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে পাঠ্যপুস্তক ছাপিয়ে নিয়ে আসার ব্যবস্থা করেছেন, তুষ্ট করবার চেষ্টা করেছেন। সিস্টেম্যাটিক্যালি তারা জাতির মেরুদণ্ড যাতে বাঁকা হয়ে যায়, কখনো শির দ্বারা উঁচু করে জাতি দাঁড়াতে না পারে, সেটাই এনশিওর করবার জন্যে লক্ষ্যে এই পদক্ষেপগুলো গ্রহণ করেছে। কীভাবে ডিম ভাজি করতে হয়, কীভাবে জুতো সেলাই করতে হয়, এই জাতীয় বিষয় থেকে শুরু করে পড়াশোনাটাকে একেবারে খেলেও করে ফেলেছে। একজন শিক্ষামন্ত্রী হিসেবে দীপুমণিকে কীভাবে দেখেন? তিনি আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য যাবতীয় যা কিছু করা দরকার তার ফাউন্ডেশন তৈরি করেছেন। আমাদের দেশে ছাপাখানার তো অভাব নেই। তিনি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে পাঠ্যপুস্তক ছাপিয়ে নিয়ে আসার ব্যবস্থা করেছেন, তুষ্ট করবার চেষ্টা করেছেন ভারতের যে ব্যবসায়ীরা আছে ছাপাখানা কাজ করে তাদের। তিনি ৭১ টেলিভিশনের যিনি অন্যতম কর্ণধার মোজাম্মেল বাবুকে নানানভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করেছেন। প্রায় শখানেক ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিককে প্রমোধনে নিয়ে গিয়েছিলেন নেপাল মুখ বন্ধ রাখার জন্য। মানে যত রকমের গিমিক এবং অনৈতিক সুবিধা মানুষকে দেয়া যায় সে ব্যাপারে তিনি সচেষ্ট ছিলেন। যখন দুদকের নির্দেশে সচিব মহোদয় একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে তার ভাই টিপুর নিরিখে তদন্ত কমিটি করলেন, তার ক্ষমতা দেখিয়ে পরের দিনই তিনি সচিব মহোদয়কে ট্রান্সফার করে দিলেন, নতুন সচিব নিয়ে আসলেন। মানে তার ক্ষমতার দৌরাত্ম্য এমন ছিল, সবাই মানে তার ভয়ে কাঁপত। এবং তার ধারাবাহিকতায় নওফেল মহোদয় বাকিটা সম্পন্ন করে দিয়ে গেছেন। শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে একেবারে, যেটাকে আমি বলবো, আইসিইউতে আছে। এর সমস্ত দায় এবং দায়িত্ব দীপুমণি এবং তার সহযোগী নওফেল মহোদয়। পাঠ্যসূচিতে যে পরিবর্তন আসলো এবং সারা দেশের অভিভাবক মহল নিন্দার ঝড় চালান, এটা নিয়ে বাংলাদেশের সাবেক গভর্নমেন্ট কোনো পদক্ষেপ নিল না, এই বিষয়টি পরিষ্কার। দেখুন, সিস্টেম্যাটিক্যালি তারা জাতির মেরুদণ্ড যাতে বাঁকা হয়ে যায়, কখনো শির দ্বারা উঁচু করে জাতি দাঁড়াতে না পারে, সেটাই এনশিওর করবার জন্যে লক্ষ্যে এই পদক্ষেপগুলো গ্রহণ করেছে। আপনার নানান রকমের এক্সপেরিমেন্ট, আপনার কীভাবে ডিম ভাজি করতে হয়, কীভাবে জুতো সেলাই করতে হয়, এই জাতীয় বিষয় থেকে শুরু করে আপনার মানে পড়াশোনাটাকে একেবারে খেলেও করে ফেলেছে। এবং ছাত্রছাত্রীরা কিন্তু মনোযোগ হারিয়ে ফেলছিল, উৎসাহ হারিয়ে ফেলছিল, স্কুলে যাওয়া মানে যেতে কোনো আগ্রহ বোধ করছিল না, এরকম একটা জায়গায় নিয়ে গিয়েছিল। এবং খুব সিস্টেম্যাটিক্যালি ঠান্ডা মাথা, মানে জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্যে যা যা উপকরণ যোগান দেওয়া যায় তারই অংশ ছিল তার এই কার্যক্রম। অনেকে বলে যে এইটার পেছনে অন্য কোনো রাষ্ট্রের হাত ছিল। দেখুন, আমি যারা দায়িত্বে আছেন তাদেরই দায় দেব বেশি। অন্যেরা যত যা কিছুই বলুক না কেন, আপনি যদি খাল কেটে কুমির আনেন, দায়িত্ব আপনার। দীপুমণি ৮,০০০ কোটি টাকা বিত্ত বৈভবের এই প্রক্রিয়ার মালিক হয়েছেন বলে শোনা যায়। এবং সেই সঙ্গে তিনি আপনার যে কাণ্ডটি করেছেন, 3 বেলাই নাকি 5 তারা হোটেল থেকে খাবার টাবার নিয়ে এসে খেতেন। ভোগবিলাসে রীতিমতো মত্ত ছিল। যত রকমের আত্মপ্রচার করা যায় সে ব্যাপারে সচেষ্ট ছিল। পাঠ্যপুস্তকে তার জীবনী সন্নিবেশ করারও একটা প্রক্রিয়া শুরু করেছে। তিনি যে ছবিটি পপুলারাইজ করবার চেষ্টা করেছেন, যে ছাত্র বা ছাত্রী জীবনে তিনি নিজের ঘর নিজে ঝাড়ু দিতেন, মানে এগুলোকেও প্রজেক্ট করার চেষ্টা করেছেন। এবং তার এই যে উত্থান, এটার পেছনে প্রাথমিকভাবে ভূমিকা পালন করেছেন তারই প্রতিবেশী কলাবাগানের আপনার এস এ মালেক সাহেব। তিনি একসময় আপনার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে, মাননীয় রাজনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন, মন্ত্রী মর্যাদা মাননীয় প্রধানমন্ত্রী।
তো তার এই অকুণ্ঠ সমর্থন তাকে এগিয়ে দিয়েছে এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে। আর পরবর্তীতে তো শেখ হাসিনা নিজেই আওয়ামী লীগের যে টপরাস তাদের কিভাবে ট্রিট করবেন সেই প্রক্রিয়ায় তাকে শিখণ্ডী হিসেবে ব্যবহার করেছে। আমির হোসেন আমু বলুন কিংবা তোফায়েল সাহেব বলুন, এ ধরনের বর্ষীয়ান নেতাদের যাতে স্যাটিসফাইড করা যায় সেই জন্যে অনভিজ্ঞ একজন মানুষকে হুট করে পূর্ণমন্ত্রী মর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে দাঁড় করিয়ে দিল। আর মজার ব্যাপার হচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে তার যে দৈন্যতা জ্ঞানের সেটা প্রকাশ পেয়ে গিয়েছিল। বাফার স্টেট বলে যে কনসেপ্ট আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের একজন ছাত্র বা ছাত্রী সেটা জানে, কিন্তু এ বিষয়টি কোনো স্পষ্ট ধারণাই তার ছিল না। এই ধরনের মানে একটা পটভূমি নিয়ে যার দুটো সার্টিফিকেট ছিল, একটা ডাক্তার হিসেবে আর একটা লয়ার হিসেবে, দুটোরই কিন্তু প্র্যাকটিস তার করা কখনো হয়ে ওঠেনি। এবং তিনি 5 বছরের মধ্যে 2 বছরই আকাশে কাটিয়েছেন। এহেন কোনো ট্রিপ নাই একজন যেখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গেলে হয় সেখানেও নিয়ে চলে গেছেন পার্ডিয়াম পাওয়ার লোভে, এবং আকাশে উড়ে বেড়াবার হাতছানি তার চোখে যে নেশা ধরিয়েছিল সেটি তামিল করার জন্য। এবং বাংলাদেশে আমরা আমাদের যেই কারণে বাংলাদেশকে মানুষ চেনে, প্রফেসর নোবেল লরেট ইউনুসের নামে, সেই প্রফেসর ইউনুসকে যত পরিমাণ যাতনা সাবেক সরকার দিয়েছে তার মুখ্য কারিগর দীপমণি। তার স্বামী তৌফিক নওয়াজ বাঁশি বাজিয়ে বেড়াতেন, চৌরাশিয়া বলে একটা রাগ ছিল, তার পছন্দ। একসময় গ্রামীণ ব্যাংকে তিনি কাজ করতেন, সেখান থেকে তাকে ইজ আউট করে দেওয়ার প্রতিশোধ হিসেবে কন্টিনিউয়াস আপনার এই সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর কান ভারী করেছেন এবং তাকে দিয়ে এই সমস্ত কথাবার্তা বলানো, আপনার এই যে পদ্মা নদীতে 2 বার চোবানো, আবার মারা যেন না যায় ইত্যাদি। এবং সেই সঙ্গে আপনার তাকে পটেনশিয়াল সাকসেসর হিসেবে চিহ্নিত করে তাকে যত রকমভাবে ডিসকোয়ালিফাই করা যায়, আপনার এই শ্রম আদালত ইত্যাদি নানান রকম ইয়ে করে এই যে কাণ্ডগুলো হয়েছে, ডেফিনেটলি দায় মাননীয় সাবেক মন্ত্রী শেখ হাসিনা এড়াতে পারেন না। কারণ একজন স্বাভাবিক মানুষ হয়ে তিনি অন্যের প্ররোচনায় কেন করবেন, কিন্তু আদতে বাস্তবে এই দীপমণি কন্টিনিউয়াস এটা পেছনে লেগেছিল। এবং সেই জন্যে গত 16 বছর এই আওয়ামী লীগের শাসনামলে আমরা আমাদের মাননীয় বর্তমান চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুসের যে অবদান তা থেকে বঞ্চিত হয়েছি। মানে তিনি যদি এরকম পরিস্থিতি না পড়তেন আরও অনেক বেশি পরিমাণে কন্ট্রিবিউট করতে পারতেন সুস্থির মনে, এবং জাতি উপকৃত হতো। এই জাতিকে 16 বছর বঞ্চিত করার দায় শতভাগ দীপমণি। এই যে দীপমণি আদালত পড়ায় কাঁদলেন, এটাকে আপনি কীভাবে? আমি অবশ্য এটাকে কোনোভাবেই মনে করি না যে এটি তিনি পরিস্থিতিতে পড়ে এই রকমের আচরণ করেছেন। এটাও তার এক ধরনের অভিনয়, জনমনে যাতে সিম্প্যাথি তৈরি হয়, কখনো যদি আবারও তার দল ক্ষমতায় এসে পড়ে তখন যাতে তিনি এটা ক্যাপিটালাইজ করতে পারেন, সেটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। মানে তার মতো পাবলিক কনজিউম করবে এই ধরনের আপনার অভিনয় কোট আনকোট আর কেউ করতে পারবে বলে আমার মনে হয় না। একে একে আওয়ামী লীগের হ্যাভিওয়েট নেতা কর্মীরা গ্রেপ্তার হচ্ছে, এই বিষয়ে আপনি কিছু? দেখুন, আমি অবাক হব না এই কারণে যে আপনার দীর্ঘ 16 বছর প্রায় এই সময়ে তারা ক্ষমতায় থেকে যেই কাণ্ড কারখানাগুলো করেছেন, তারা যদি সহায়তা না করতেন একা শেখ হাসিনার পক্ষে বা দীপমণির পক্ষে এই দৌরাত্ম্যগুলো করা সম্ভব হতো না। এবং সেজন্যেই আমার ধারণা এই পরিস্থিতি তৈরি হয়েছে। আর আরেকটা বিষয়,
আইন আদালতের এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাদের দায় নেই তারা ডেফিনেটলি বেরিয়ে আসবে, আর যাদের দায় আছে তাদের আপনার দণ্ডভোগ করতে হবে, এটাই স্বাভাবিক। তবে আপনার এখানে যে বিষয়টি নিশ্চিত করতে হবে, আত্মপক্ষ সমর্থনে সবাইকে সুযোগ দিতে হবে, অর্থাৎ আইনানুগভাবেই যাতে তারা তাদের শাস্তি ভোগ করেন সেটা নিশ্চিত করতে হবে। কারণ আমরা চাই যে বিশ্ব দরবারে প্রফেসর ইউনূসের সরকার একটি সভ্য সরকার, শালীন সরকার, সেই ভাবমূর্তি রক্ষা করুন, অর্জন করুন এবং সেটা বজায় রাখুন। ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে আপনি কি বলবেন? আমি মনে করি আসলে কোনো বিষয় তো অচলায়তন নয়। আপনার দুটি ইনিশিয়েটিভ আমি লক্ষ্য করছি। একটি হচ্ছে ছাত্র শক্তি এবং লার্জার আমব্রেলা হতে পারে নাগরিক শক্তি। শক্তি শব্দটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের খুব প্রিয়, এবং সেই জন্য ফোর্টিফাইড করে তিনি শক্তি দই হাজির করেছে, স্বাস্থ্যবান একটি জাতি তৈরি করবার তাগিদে বা প্রয়োজন, এবং তার ধারাবাহিকতায় শক্তি সঞ্চয় করে সমাজের আমূল পরিবর্তন নিয়ে আসা যায় সেই লক্ষ্যে কাজ করছে। আরেকটি ইনিশিয়েটিভ সম্প্রতি আমার প্রিয় ছাত্র যিনি প্রথম আত্মহতি দিয়েছে আবু সাইদ, তার নামে আবু সাইদ ব্রিগেড গঠিত হয়েছে। আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তার যারা সতীর্থ, তার যারা শিক্ষক, তারা যাকে দেখেছেন তারা এই ইনিশিয়েটিভটি নিয়েছেন। আশা করি এই দুটি ইনিশিয়েটিভ ভবিষ্যৎ বাংলাদেশের যে গঠন এবং তার যে আপনার অগ্রযাত্রা সেটা নিশ্চিত করতে সহায়।